আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এসএসসি 2026 ব্যাচ, তোমরা যারা পরীক্ষার সামনে দিবা আর কি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অলরেডি আমরা অনেকটুকুই ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো আমরা হায়ার ম্যাথ নিব আজকে। হায়ার ম্যাথের আজকে হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি নামক যে অধ্যায়টা, এই স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা আমরা আজকে কভার করার চেষ্টা করব। এই অধ্যায়টা আমরা খুব সুন্দরভাবে আজকে দেখার চেষ্টা করব এবং দেখবো আসলে এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্যান্য বেশ কিছু অধ্যায় আমরা বলি যে ওই অধ্যায়গুলোর তুলনায় আসলে এই অধ্যায়টা অনেকটুকুই সহজ। অন্যান্য অধ্যায়ের তুলনায় এই অধ্যায়টা একটু সহজ। যাই হোক, তো এই অধ্যায়টা আমরা টাইপ ভিত্তিক সমাধান করার চেষ্টা করব এবং খুব বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, এরপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, সূচক, লগারিদম, এরপর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এই কয়েকটা অধ্যায় আমাদের এমসিকিউ অলরেডি নেওয়া হয়ে গেছে। এগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ করবেন। এবং আমাদের যারা, আমি বলি যে আমি এ পর্যন্ত যে কয়টা ক্লাস নিচ্ছি, আমার এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অবশ্যই অ্যাড হবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা অ্যাড হবেন। আপনাদের অলরেডি কিন্তু পরীক্ষার ডেট হয়ে গেছে। এখন আপনাদের যে এই ক্লাসগুলা করবেন এবং আপনাদের আমার একটা মানে মানে প্রতিনিয়ত আমি জানাই দিব যে হ্যাঁ অমুক দিন তাহলে আমার অমুক অধ্যায়ের উপর একটা কি থাকবে, সিম্পল একটা পরীক্ষা থাকবে। যে পরীক্ষা দিয়ে নিজেকে একটু যাচাই করার জন্য আমার পরীক্ষাটা আমি দিব হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট, জেনারেল ম্যাথ, এই 5টা সাবজেক্ট। কি কি সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ। এই 5টা সাবজেক্টের উপর আপনারা, এই 5টা সাবজেক্টই তো আপনাদের আসল। এর বাইরে আসলে আরো অনেক সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংরেজি আছে, বা আরো বিভিন্ন সাবজেক্ট আছে। ওইগুলো তো অত বেশি প্রয়োজন নাই। যেগুলো বেশি প্রয়োজন ওইগুলো আমি রাখছি। তো এগুলো আপনারা একটু যাচাই করতে পারবেন। যাই হোক, এটার লিংক দেওয়া থাকবে, আশা করি আপনারা অ্যাড হয়ে যাবেন। তো আমরা তাহলে টাইপ ভিত্তিক সমাধান করব। দেখেন, আমরা আসলে একটু বেসিক পড়ি আগে, এরপরে হচ্ছে ওই বেসিক থেকে আমরা কিছু প্রশ্ন করি। এভাবে পড়লে জিনিসটা একটু মানে বুঝতে সুবিধা হবে। তো দেখেন, আমরা স্থানাঙ্ক, আমরা নবম দশম শ্রেণীতে জানি হচ্ছে কার্তেশীয় বলতে একটা স্থানাঙ্ক আছে। কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা x, y দ্বারা প্রকাশ করি। কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা x দ্বারা প্রকাশ করি, যেখানে x কে বলা হয় ভুজ আর y কে বলা হয় কোটি। এটা আমরা জানি। তো কমার আগে যেটা সেটাই হচ্ছে আমাদের x, আর ওই x কে আমরা বলি ভুজ, আর y কে বলা হয় কোটি। আর আমাদের একটা চতুর্ভাগ আছে। এই চতুর্ভাগের মধ্যে এটার মধ্যে আমাদের এটা 4টা রূপ হয়। এটা হচ্ছে একটা রূপ, এটার আরো 3টা রূপ আছে। কি কি? একটা হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দেখেন 4টা রূপ মানে কি কি বললাম? দুইটাই ধনাত্মক, অথবা শুধু ভুজ হচ্ছে ধনাত্মক, না ভুজ হচ্ছে ঋণাত্মক, কোটি ধনাত্মক। আবার ভুজ কোটি দুইটাই ঋণাত্মক, ভুজ ধনাত্মক, কোটি ঋণাত্মক। 4 ধরনের কিন্তু আসলো। এটা দেখে আমাদের একটা আইডেন্টিফাই করতে হবে। যদি মানে আমাদের তো চতুর্ভাগ কোনটা? 4টা না? এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখন এটা আমাদের সমাধান, মানে আমরা যদি বলি যে দুইটাই যদি ধনাত্মক হয়, দুইটাই ধনাত্মক, মনে রাখবেন দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। আর একটা মানে ভুল যদি নেগেটিভ হয় তাহলে এটা, দুইটা নেগেটিভ হলে এটা, আর যদি আমাদের এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয় তাহলে এটা। আর আমরা এটা বুঝতে পারি। আমরা তো এখানে এটা লিখছি, আপনারা একটু দেখবেন জিনিসটা এবং লিখে লিখে আমার সাথে প্র্যাকটিস করবেন। সবাই সবাই লিখে লিখে আমার কাছে প্র্যাকটিস করবেন এবং আমি যে এক্সারসাইজগুলো দিই ওইগুলো আপনারা গ্রুপে করবেন। তাহলে এবং আপনারা র্যাঙ্কের মধ্যে যারা থাকবেন,
র্যাঙ্ক 20-30 এর মধ্যে যারা থাকবেন তাদের কিন্তু মেরিট লিস্ট গ্রুপে প্রকাশ করা হবে। তো যাই হোক, আর এগুলো আপনারা একদম ফ্রিতেই পাবেন। এগুলো আপনি একদম ফ্রি, টোটালি একদম ফ্রিতে, একদম শেষ মুহূর্তের এই প্রস্তুতিটাকে আপনারা একটু গুছালো করার জন্য। এবং আপনারা যদি বলেন যে এই একটা ক্লাস আমাদের হবে না, আমাদের আরো ক্লাস লাগবে, তাহলে মানে আরো প্রস্তুতি আরো গুছানোর জন্য, প্রস্তুতি আরো গুছানোর জন্য আপনাদের আরো, যেমন আমি এমসিকিউ ক্লাস তো নিতেছি, যেমন বেসিক ক্লাস যদি লাগে, এরপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস যদি লাগে। ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়, যেমন আরো বিভিন্ন ধরনের এক্সারসাইজের জন্য আপনার বিভিন্ন প্রশ্ন আমি দিলাম, ওইগুলো আপনি একটু সলভ করলেন, মানে নিজেকে মানে যাচাই করার জন্য আরো প্রচুর পরিমাণে আপনাকে ওখানে এমসিকিউ দেওয়া হবে। অর্থাৎ অনেক কিছুই পাবেন আসলে ওইখানে। তো গ্রুপটার লিংক আমরা দিয়ে দিব, গ্রুপে অ্যাড হবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, যেটাকে ও বলা হয় অথবা জিরো বলে। আচ্ছা যাই হোক, আসলে মূলত এটা হচ্ছে 0,0 পোলার বা কার্টেসীয়, যাই হোক ওটা ব্যাপার না, কিন্তু ওটা হচ্ছে 0,0। এদিকে গেলে হয় এক্স প্লাস, এদিকে এক্স মাইনাস, এদিকে ওয়াই প্লাস, এদিকে ওয়াই মাইনাস। তাহলে আমি এখানে যাইতে চাই, তাহলে এক্স এর প্লাস যাইতে হবে, ওয়াই এর প্লাসও যাইতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? এক্স এর প্লাসের দিকে, ওয়াই এর প্লাসের দিকে, এই কারণে এক্স এবং ওয়াই প্লাস হয়েছে। এ পাশে আসলে এক্স এর নেগেটিভ, কিন্তু উপরে গেলে ওয়াই এর পজিটিভ। এগুলো তো আপনারা বুঝেন যে এদিকে হচ্ছে প্লাস এক্স অক্ষ, এটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, এটা প্লাস ওয়াই অক্ষ, এটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। তাহলে আমি সাপোজ এটার কথা যদি কই, মানে বলি আর কি, তাহলে এটা আমার এক্স এর ঋণাত্মক দিকে আসতে হবে, এরপরে ওয়াই এর ঋণাত্মক দিকে আসতে হবে, তাহলে দুইটাই ঋণাত্মক, এই কারণে দুইটা ঋণাত্মক হয়েছে। এইভাবে আপনারা জিনিসগুলো মনে রাখতে পারেন। তাহলে আপনার ওই যে ওই একটু মানে যদি শুধু মুখস্থ করে যান যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাহলে এক্স নেগেটিভ হলে দ্বিতীয় স্তরভাগে, ওয়াই নেগেটিভ হলে চতুর্থ স্তরভাগে, এইভাবে যদি মনে রাখেন দুইটা নেগেটিভ হলে তৃতীয় স্তরভাগে, তাহলে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। কিন্তু এইভাবে যদি পড়েন তাহলে আর সমস্যা হবে না। তো যাই হোক, যে কথাটা আর কি বললাম, এখন আসেন এই যে এই জিনিসটা। এবং আপনাদের আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে দুইটা বিন্দু যদি আমাদের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু যদি হয়, সেক্ষেত্রে আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। এই দূরত্বটা কিভাবে আমরা নির্ণয় করবো? দূরত্বের ফর্মুলা, এই দুটার মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের ডি হয়, কি হয়? ডি। তাহলে ডির ফর্মুলা হচ্ছে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা? এটা হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তবে এটা আমরা এইভাবে করি, x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। তবে এটা আর এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, এটা আর এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আপনি এটা দিয়ে করলেও সেম মান আসবে, এটা দিয়ে করলেও সেম মানটাই আসবে। তবে এটা দেওয়া করলে আমার মনে হয় একটু সহজ হয়, কারণ আগের থেকে পরের দিকে যাওয়া ভালো, পরের থেকে আগে যাওয়া ভালো না, তাই না? তো আগে থেকে আমরা অসুস্থ পরের দিকে যাবো, এটাই ভালো হয়। এক্স ওয়ান থেকে মানে আমরা এক্স থেকে এক্স টু বাদ দিব, মানে এটা থেকে এটা বাদ দিব, আর এটা হচ্ছে আমাদের এটা থেকে এটা বাদ দেওয়া হচ্ছে। যাই হোক, ওটা এতটা ম্যাটার না। যাই হোক, এই সূত্রটা আপনাদের একটু মনে রাখতে হবে। তাহলে মধ্যবিন্দু দুটা কার্টেসীয় বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এই দূরত্ব নির্ণয় আমরা পারবো, এবং একটা বিন্দু দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। যদি এতটুকু করতে পারি তাহলে আমরা বেশ অনেক কিছু, অনেক ম্যাথই আছে যেগুলো আমরা সমাধান করতে পারবো। ও আচ্ছা, আরো বেসিক আমরা আলোচনা করি। বেসিক আমাদের আরো প্রয়োজন হবে। তো মানে আমাদের তো চারটা ভাগ আছে, আমাদের চারটা অংশ না, 11.1, 11.2, 11.3, 11.4। তো এই চারটা পয়েন্টের মধ্যে 11.1 আমার যতটুকু লাগে সবটুকু একদম বেসিক আলোচনা করে নিচ্ছি, পরে শুধু আমরা সলভ করব, পরবর্তী আমরা শুধু সলভ করবো। আচ্ছা, একটা বিন্দু মনে রাখবেন যে এক্স অক্ষ থেকে যদি একটা বিন্দুর দূরত্ব হয়, এক্স অক্ষ থেকে, এটা আপনারা একটু নোট ডাউন করবেন, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটির
কেমন লেখাটা তো স্পষ্ট না, যাই হোক আমি মুখেই বলি এগুলা। মানে একটা বিন্দু যদি আমাদের এই বিন্দুর কথাটাই বলি, এই বিন্দুটা আমার এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে, এক্স অক্ষ থেকে যতটুকু দূরে থাকবে সেটা হবে কোটির পরম মানের সমান। কোটি যদি ঋণাত্মক হয় তাহলে দূরত্ব কিন্তু ঋণাত্মক হতে পারে না, মানে দূরত্ব সবসময় ধনাত্মক হবে, তার মানে ওয়াই ওয়ান হবে আনসার। আর যদি বলে ওয়াই অক্ষ হয়ে যায় তাহলে ভুজের সমান, তবে যদি মাইনাস হয় তাহলে মাইনাসটা শুধু বাদ দিবেন। এটা আমার ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে, এটা কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি ভুজের সমান, বাট ভুজ তো মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর সমান কি হবে, না এক্স এর সমান হবে। এটা আমার এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে, হ্যাঁ এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে, এক্স অক্ষ মানে কি ওয়াই এর সমান, ওয়াই এর পরম মান অর্থাৎ মাইনাস ওয়াই এর পরম মান। পরম মান কি মানে দুই পাশে একটা খাড়া চিহ্ন দেওয়া হয়, ওটাকে বলা হয় পরম মান অথবা মডুলাস। ওটাকে আমরা মডুলাসও বলি, পরম মানও বলি। যেটার কাজ হচ্ছে মাইনাসকে প্লাস করে দেওয়া, অর্থাৎ কোন একটা মাইনাস যদি থাকে ওটাকে প্লাস করে দেয়, কে করে দেয়, এই মডুলাসের কাজ হচ্ছে এটা। তাহলে এইটা এই বিন্দুটা যদি বলি এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে ওয়াই এর সমান, আর যদি ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে তাহলে ভুজের সমান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কথাটা আমি এখানে লিখছিলাম কিন্তু আমার লেখাটা অতটা স্পষ্ট না, যাই হোক এটা আমি একটু রিমুভ করে দিচ্ছি। তাহলে আর কি আমাদের বেসিক লাগবে, না আমার মনে হয় যতটুকু বেসিক আলোচনা করা হয়েছে। আর আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, সামনে যখন আরো আসবে আমরা বেশ কিছু ম্যাথ আস্তে আস্তে সলভ করতে থাকবো, এবং যখন আরো আসবে তখন আমরা আরো কি করব, সলভ করব। তবে আপনাদের যে গ্রুপের কথাটা আমি বললাম, এই গ্রুপটাতে আমরা প্রত্যেকটি অধ্যায়ের উপর টপ এমসিকিউ দেব হচ্ছে ফর প্র্যাকটিস। আর প্রত্যেকটা যে আমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা অধ্যায়ের উপর 25, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 1 করে থাকবে, এবং সময় আমাদের এই 25 মিনিটই হবে। 25 মিনিটে 25টা, মানে একদম মানে আপনাদের যে বোর্ড পরীক্ষাটা হবে ওটার নিয়মে আর কি। 25টা এমসিকিউ, 25 মিনিট সময়, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 1 করে। আর সিকিউ যখন ক্লাস নিব তখন সিকিউ 8টা থাকবে, যে কোনো 5টা দিতে হবে, ওই একই নিয়মে বোর্ড পরীক্ষার নিয়মে আমরা নিব। যাই হোক, গ্রুপটার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্র্যাকটিসের জন্য আপনারা প্রত্যেক অধ্যায়ের উপর সিকিউ মিনিমাম 30 থেকে 40টা করে পাবেন, 30 থেকে 40, মানে যে 30টা 40টা করলেই আপনার সকল এমসিকিউ কভার হয়ে যাবে। টপ 500 এমসিকিউ, 500 এমসিকিউ যদি আপনাকে দেই, এটা করলে আপনি কভার করতে পারবেন না একটা অধ্যায়ের। তো প্রত্যেকটা অধ্যায়ের উপর এত পর্যাপ্ত পরিমাণে আপনি প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট পাবেন এবং রেগুলার পরীক্ষা দিতে পারবেন। যাই হোক, আমরা এখানে একটা ম্যাথ সলভ করি। x প্লাস ওয়াই দেওয়া আছে হচ্ছে 1 এবং x মাইনাস ওয়াই হচ্ছে 0। বলছে যে এই দুইটা রেখা কোন চতুর্ভাগে অবস্থিত। এই দুইটা রেখা মানে রেখা দিয়ে যদি বলে যে এই রেখা দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে এই দুটা রেখা আমার সমাধান করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি যে দুটা একটু সমাধান করার জন্য, সমাধান আমরা করি। সমাধান করলে 2x হচ্ছে 1, x এর মান হচ্ছে হাফ। আচ্ছা, হাফ থেকে হাফ যদি আমরা বাদ দেই তাহলে y এর মানও কিন্তু আমাদের হাফ আসে। হাফ এবং হাফ যোগ করলে 1 হবে, হাফ এবং হাফ যোগ করলে 1 হবে, হাফ থেকে হাফ বাদ দিলে আমাদের 0 হবে। তাহলে আমাদের দুইটাই কিন্তু ধনাত্মক আসছে। দুইটাই ধনাত্মক মানে কি আসলো, ওই যে আপনাদেরকে বলছি বিন্দুটা আপনি কিন্তু দুইটা সমাধান করে বের করতে পারলেন, দুইটা সমাধান করে আপনি বিন্দু বের করলেন। বিন্দু বের করে দেখলেন যে হ্যাঁ দুইটাই ধনাত্মক আসছে। দুইটাই ধনাত্মক মানে কি, x এর ধনাত্মক, y এর ধনাত্মক, তার মানে প্রথম চতুর্ভাগে অবস্থিত। দেখেন এদিকে হচ্ছে x এর ধনাত্মক, এদিকে y এর ধনাত্মক, তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়। তার মানে কি বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে, প্রথম চতুর্ভাগে অবস্থিত।
তবে আপনাদের এ পর্যন্ত আমি যতটুকু বেসিক আলোচনা করছি, এরপর আপনারা আরেকটা জিনিস নোট করবেন, সেটা হচ্ছে কোন একটা রেখা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তার কোটি শূন্য হয়, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে ভুজ শূন্য হয়। এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? রেখাদ্বয়ের ছেদবিন্দু, রেখা দুটার ছেদবিন্দু তাহলে আমাদের কত কত হইলো? হাফ কমা হাফ। এটাই কিন্তু আমাদের ছেদবিন্দু হইছে, কিন্তু এটা আমাদের আসলে অপশনে দেয় নাই, তারা একটু মিস্টেক করছে এখানে। আমরা প্রমাণ স্বরূপ দেখলাম, তার কিছু হচ্ছে 0 এবং 1, 0 এবং 1, আচ্ছা 0 থেকে 1 বাদ দিলে কিভাবে আসলে বলেন তো দেখি। 0 থেকে 1 বাদ দিলেন অথবা 1 থেকে 0 বাদ দেন, যাই করেন আপনার কি 0 আসবে? আসবে না। মানে দুইটা যদি সমান হয়, দুইটা মান যদি সমান হয়, সেক্ষেত্রে একটা থেকে আরেকটা বাদ দিলে 0 হয়। দুটোই সমান হইতে হবে। দেখেন এখানে দিছে 1 0 -1 0 0 -1 0 1, তার মানে কি? তার মানে হচ্ছে তারা এখানে ভুল করছে। রেখাদ্বয় অক্ষের সহিত যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার মানে 3 টাইমস কেউ আসছে এই অধ্যায়টা, মানে দাখিল পরীক্ষা 2018 সাল, দাখিল পরীক্ষা 2018 সালে এই 3 টাইমস কেউ আসছে এই দুইটা রেখা দিয়ে। তাহলে সেট বিন্দু আমাদের এটা, কিন্তু এটা আমাদের কোনো অপশনে আসছিল না। তার মানে কি করছে ওরা, মানে স্যাররা কিন্তু আসলে পারে, স্যাররা কিন্তু না ইচ্ছা করে ভুল করে দেয়, ইচ্ছা করে কি করে ওরা ভুল করে। যাই হোক, আচ্ছা যাই হোক, এটা করি যে রেখা দ্বয় অক্ষের সহিত এই দুইটা রেখা, তাহলে প্রথম রেখা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, আমাদের এই রেখা অঙ্কন করার জন্য আমাদের চতুর্ভাগ অঙ্কন করতে হয়। তাহলে এই রেখাটা আমার আগে অঙ্কন করব। এই রেখাটা অঙ্কন করার জন্য আপনাদেরকে আমি কেবলই বেসিকটা বললাম। সে বেসিকটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত মানে y0, y0, তাহলে y ইকুয়াল 0, y0 বসাইলে x ইকুয়াল হইতাছে 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1,0, 1,0, অর্থাৎ এই বিন্দু এই রেখাটা x অক্ষের উপর অবস্থিত দেখে কিন্তু আমাদের y0 হইলো, আর y0 থেকে আমাদের x এর মান আসছে 1। আচ্ছা, তাহলে এই বিন্দুটা আমাদের x অক্ষ বরাবর এক ঘর যাবে, সাপোজ যে এখানে হবে আমাদের, এই পর্যন্ত আমি এক ঘর ধরতে পারি। আচ্ছা, আবার আমরা x অক্ষের উপর অবস্থিত, সে কারণে আমরা এটা পাইলাম। আবার যদি আমরা ধরে নেই y অক্ষের উপর অবস্থিত, তাহলে ভুজ শূন্য, তাহলে x এর মান 0, y এর মান আসবে 1, অর্থাৎ 0,1 আসবে। 0,1 যদি আমাদের আসে, তাহলে মানে x অক্ষ বরাবর 0 ঘর, মানে ওই মূল বিন্দুতেই থাকবে। এরপর যে y অক্ষ বরাবর এক ঘর, y অক্ষ বরাবর আমার এক ঘরে যে পর্যন্ত আসলো, তাহলে আমরা এই দুইটা একটু অ্যাড করতে পারি। এই দুটো আমরা একটু অ্যাড করলাম। এরপর হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 0, x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 0। যদি আমরা ধরে নেই যে এটা x অক্ষের উপর অবস্থিত, তার মানে কি হবে, এটা x অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে y0, y যদি 0 হয় তাহলে x এর মান, x এর থেকে 0 বাদ দিলে কি হবে, x এর দুইটা আমাদের 0 0 হয়, মানে এটা হয় আমাদের মূল বিন্দু, মানে একটা 0 ধরলে আরেকটা 0 হয়। আবার দেখেন, আমরা যদি y কে যদি 0 ধরি, y কে কিন্তু 0 ধরা হয়েছে অলরেডি, কারণ x অক্ষের উপর অবস্থিত। আবার y অক্ষকে যদি আমরা এটা যদি 0 ধরি, 0 থেকে y বাদ দিলে কত থাকবে, 0। তার মানে সেক্ষেত্রেও আমাদের ওটা x অক্ষকে মূল বিন্দুতে সেট করে, y অক্ষকে মূল বিন্দুতে সেট করে। তার মানে আমার ত্রিভুজটা হচ্ছে যে এতটুকু, মানে এই দুইটা রেখা এখানে আমাদের মূল বিন্দুতে সেট করে। এখন এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 1, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 1। বোঝার চেষ্টা করেন এটা আমাদের কোন ত্রিভুজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ বলা চলে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, কারণ যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার সমকোণী ত্রিভুজও হয়েছে, কারণ একটা কোণ এখানে কত ডিগ্রি হয়েছে, কারণ এটা x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, অবশ্যই 90 ডিগ্রি।
অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি যেহেতু হয়েছে 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করতে পারি। আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের জন্য সহজ হবে। হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে 1, উচ্চতা কত 1, তাহলে হয় আমাদের 1/2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসবে 1/2, কিন্তু তার দিছে হচ্ছে 1। আপনাদের আমি একদম ব্যাখ্যা সহকারে বোঝানোর ট্রাই করছি। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আসলে এই বই অনেক ভুল করছে, তবে হাফ কিন্তু একটা অপশনের মধ্যে আছে। হাফ হচ্ছে ক নম্বর অপশনে আছে, কিন্তু ওরা খ নম্বর দিচ্ছে। আমি বলি যে ওরা ইচ্ছা করে এগুলো ভুল করে, কারণ এত বড় একজন স্যার আমাকে কি দিবে যে তুমি এখন এই দাখিল পরীক্ষার প্রশ্নটা করো, আমাকে দিবে? আমি কিন্তু খুব ভালোই পারি, আমি ম্যাথ ভালো পড়াইতে পারি, কিন্তু আমাকে কিন্তু দিবে না। যারা আমার থেকে আরো অনেক দক্ষ বা মিনিমাম 10-15 বছর যাবত তারা এই বইটা নিয়ে গবেষণা করছে, তারা একদম বিসিএস ক্যাডার, ধরতে গেলে একদম বিসিএস ক্যাডার হয়ে গেছে এখন, মানে তারা ম্যাথ নিয়ে এখন গবেষণা করে, তারা বই লিখতে পারে, বা 10-15 বছর যাবত তারা এই কোর্সগুলো করাইতেছে, এই গণিতের কোর্স করাইতেছে, গণিতের ভালো একজন টিচার, বা ধরেন যে গণিতে ভালো একজন প্রভাষক, ভালো একটা কলেজে সে ক্লাস নেয়, এরকম একজন টিচারকে কিন্তু তারা দিবে। বাংলাদেশের একদম স্বনামধন্য প্রতিষ্ঠান, যেমন স্কুলের কথা যদি বলি, স্কুলের এই প্রশ্নগুলো করতে গেলেও তার মধ্যে দেখবেন যে তা মিনিমাম সেই ঢাকার অথবা ভালো একটা জায়গার একটা প্রতিষ্ঠানের টিচারকে দিবে। অথবা যারা এই যে মাদ্রাসার লাইনে আছেন তারা যে যেমন জানেন যে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ওই সমস্ত প্রতিষ্ঠানের যারা টিচার ওদেরকে দিবে হচ্ছে তুমি কি করো এই প্রশ্নটা তৈরি করো। তারা কি আসলে এইখানে এগুলা পারে না? তারা কি এগুলা ইচ্ছা করে ভুল করে নাই? তারা ইচ্ছা করে এগুলা ভুল করছে। অথবা একটু টাইপিং মিস্টেক হতে পারে, টাইপিং এর সময় যে এখানে হাফ উত্তর আসছে বাট এখানে তারা 1 উত্তর দিয়ে রাখছে। টাইপিং এর সময় একটু মানে যারা টাইপিং করে ওরা তো আবার অত কিছু পারে না। যাই হোক, মূল বিন্দু থেকে এ এবং বি সমদূরবর্তী হলে, আচ্ছা মনে রাখবেন যে মূল বিন্দু মানে হচ্ছে 0,0, এ এবং বি বিন্দুর দূরত্ব সমান। মূল বিন্দু থেকে এ বিন্দুটা কত এখানে 4,-3, 4,-3, তাহলে মূল বিন্দু থেকে 4,-3 দূরত্ব 4,-3, আর হচ্ছে মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব মানে হচ্ছে 3,q। মূল বিন্দু থেকে 3,q এ বিন্দুর দূরত্ব মানে মূল এটা দিছে হচ্ছে এ বিন্দু আর এটা দিছে হচ্ছে বি বিন্দু। বলছে মূল বিন্দু হচ্ছে 0,0, এটা আমরা জানি, এটা প্রশ্নে দেওয়া থাকা লাগবে না, আমরা মুখস্থ আমরা জানি যে মূল বিন্দু হচ্ছে 0,0। তাহলে এই মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে সমান। প্রশ্নে কি বলে দিছে সমান। তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা আমরা বের করব। বের করলে হয় আমাদের 0 - 4 হোল স্কয়ার প্লাস 0 + 3 হোল স্কয়ার, এটা রুট। এরকম হবে না আমাদের? হ্যাঁ এরকমই কিন্তু হবে। আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা শিখছি। তাহলে এটা স্কয়ার করলে আমাদের যদি আমরা করি তাহলে আমাদের ফাইনালি 5 আসবে। এটা কত আসবে? 5 আসবে। এগুলো মুখস্থ। আর হচ্ছে আমরা এ বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সেম প্রসেস সেম সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করব। এটা হবে আমাদের √3² + q²। তারা বলছে যে এই দুইটা দূরত্ব সমান, তাহলে সমান চিহ্ন হয়েছে। এবার বলছে যে দূরত্ব দুইটা সমান, হ্যাঁ সমান করছি আমরা। তাহলে কিউ এর মানটা কত? এই যেখানে যে কিউ আছে এই কিউ এর মানটা কত হবে? তাহলে এই পাশে যে রুট আছে এই রুট এই পাশে এসে স্কয়ার হয়ে যাবে, মানে বর্গ হয়ে যাবে। 5 কে স্কয়ার করলে হয় 25, 25 থেকে 9 বাদ q²। এটা আপনারা একটু সমাধান করলে কিউ এর মান পাবেন হচ্ছে +-4, মানে +4 ও হয় -4 ও হয়, কারণ এখানে কিউ এর মান কিন্তু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এটা কিন্তু কোনো দূরত্ব নির্দেশ করতেছে না, সুতরাং +4 ও হবে -4 ও হবে। এখানে এটা তারা কারেক্ট দিয়েছে, এটা কোনো সমস্যা করে নাই। +-4 হচ্ছে আমাদের অ্যানসার। তো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো আরো কিছু ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখাই এবং 11.2 আমরা অতি শীঘ্রই চলে যাব 11.2 তে। দেখি যে নিয়মগুলো দেখাইলাম। আচ্ছা, পি নামক একটা বিন্দু দিছে, এটা কি হবে? পি নামক একটা বিন্দু দিছে হচ্ছে 1,3। এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত? এরকম প্রশ্ন।
দেখেন এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত হবে, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হবে ওটার কোটির সমান। কোটি কত দেওয়া আছে 3, এটা পজিটিভ দেওয়া আছে, তাহলে 3 হবে आंसर। আর যদি কোটির জায়গায় যদি কোনো নেগেটিভ সাইন থাকতো তাহলে নেগেটিভ সাইনটা আমাদের বাদ দিতে হইতো, তাহলে এটা 3 হবে আমাদের आंसर। এটা আমাদের এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে 3 একক। এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের আছে। আচ্ছা, এরকম আমরা বেশি বেশি যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা আসলে অনেক কিছু জানতে পারবো। এবার আমরা আরেকটা নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে ঢাল নির্ণয়। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করতাম। এটা হচ্ছে x1, y1 এবং হচ্ছে x2, y2। এই দুইটা বিন্দু তারা দিচ্ছে, এই দুইটা বিন্দু দিয়ে বলছে যে এই দুইটা বিন্দুগামী একটা রেখা, সেই রেখাটার ঢাল কত, সেটা হচ্ছে y1 minus y2 divided by x1 minus x2। তবে আমরা এটাও করতে পারি, এটাও লিখতে পারি, অথবা y2 minus y1 divided by x2 minus x1। এই দুইটা যেটা খুশি, এই দুইটা যেটা খুশি যেটা দিয়ে করবো একই সেম রেজাল্ট, সেমই আসবে, রেজাল্ট কোনো পরিবর্তন হবে না। তার মানে একটা কোটি থেকে আরেকটা কোটি বাদ দিব, একটা ভুজ থেকে আরেকটা ভুজ বাদ দিব, এটা করা যাব। তাহলে এইভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি। আর ঢালকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল মানে কি দ্বারা প্রকাশ করা হয় আমাদের, এম দ্বারা। তাহলে ঢাল থেকে আমাদের আরো যে বিষয়গুলো মনে রাখতে হবে, এই ঢাল বিষয়টা থেকে আমাদের একটা বিন্দু যদি আমাদের এরকম হয় যে একটা রেখা এত বিন্দু দেওয়া যায়, এবং ঢাল হচ্ছে এত, তাহলে সেটা আমরা একটা বিন্দু হচ্ছে ওয়াই না x1, y1 যদি আমরা ধরি, আর ঢাল যদি আমরা m ধরি, তাহলে y minus y1 ইকুয়াল হচ্ছে m ইনটু x minus x1। এরকম সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে আর ঢাল আর কোথায় আছে, ঢাল হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। তাহলে এখানে x এর সাথে যে থাকবে সে হচ্ছে ঢাল, আর c হচ্ছে মানে y এককে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ, সেই বিন্দুর ভুজ মানে y এককে যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় y অক্ষের মানে ওই বিন্দুর ভুজ। আর এটা ভুজ মানে কি, এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ, যতটুকু অংশ সে খণ্ডন করে, এটা হচ্ছে আমাদের সেই সি। তো এই সি আর এটা হচ্ছে আমাদের এম। এবং আমাদের তিনটা বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে দুইটা বিন্দুর ঢাল আমরা তিনটা বিন্দু সাপোজ এ বি সি ধরলাম, তাহলে এ বি বিন্দুর একটা ঢাল বের হবে, এ বি এর ঢাল এবং বি সি এর ঢাল। দেখেন ঢাল সম্পর্কিত যা আছে আমরা সব একবার আলোচনা করতেছি। বি সি এর ঢাল সমান মানে এ বি এর ঢাল এবং বি সি ঢাল, মানে বি সি এর ঢাল, এই দুটো ঢাল দেখেন সমান, যদি সমান হয় তাহলে এ বি এবং সি তিনটা বিন্দু আমাদের সমরেখ হবে, মানে একই রেখার উপর অবস্থান করবে। সমরেখ মানে কথাটার অর্থ কি, মানে হচ্ছে একটা রেখার উপরেই তিনটা বিন্দু অবস্থান করতে পারবে, যেহেতু তাদের ঢাল সমান। তাহলে ঢাল থেকে আমাদের এই বিষয়গুলো গেল। ঢাল সম্পর্কে আমাদের আরো কি কোনো বেসিক আছে, আরেকটা মনে হয় কি যেন একটা বেসিক আছে, যাই হোক আমরা দেখলাম। এখন আমরা ম্যাথ করব। আচ্ছা, বলছে এ বি রেখার ঢাল কত। এ বিন্দু দেওয়া আছে হচ্ছে 1, -1 আর বি দেওয়া আছে হচ্ছে -2, 2। তাহলে আমাদের কি করতে হবে, কোটি বিয়োগ কোটি, আর নিচে হচ্ছে ভুজ বিয়োগ ভুজ। উপরে হচ্ছে কোটি দুইটার বিয়োগফল, নিচে হচ্ছে ভুজ দুইটার বিয়োগফল। তাহলে এখানে হয় -3, এখানে হয় -1, তার মানে 3। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 3 আসবে। আচ্ছা, তাহলে এটা আমাদের ঢাল বের হইল। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের আসলে অনেক বেসিক আসলে জানা থাকতে হচ্ছে, আমরা একটু বুঝাইতে পারতেছি না। আসলে আমাদের আরেকটা যে বিষয় এখন জানতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। তিনটা বিন্দু যদি আমাদের মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি আমাদের
x1 y1 এবং x2 y2 এবং হচ্ছে x3 y3 যদি হয়, তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে হাফ। প্রথম থেকে আমরা শুরু করব, x1 y1 x2 y2 x3 y3 দিয়ে এরপর হচ্ছে আমরা এই যে শুরুতে আমরা যে বিন্দুটা করছি ওই বিন্দুটা আমরা রিপিট করব, তা নাহলে কিন্তু আমাদের কোনো মান আসবে না। এটা রিপিট না করলে কিরকম হয় আসলে, এটা আমরা কেন রিপিট করি, এটা কি আপনারা কেউ প্রশ্ন করবেন আমাকে? হ্যাঁ অবশ্যই আমি এটার উত্তর দিতেছি। আপনারা অবশ্যই দেখবেন যে আমরা এখানে যে বিন্দুটা থাকে এটা আমরা পুনরায় রিপিট করি। কেন রিপিট করি? রিপিট করার অর্থ হচ্ছে সাপোজ তিনটা জায়গায় আমার তিনটা বিন্দু, এই বিন্দুটা আমি আগে লিখছি, এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে গেলাম, এই বিন্দু থেকে আমি আবার এখানে দ্বিতীয় বিন্দুটা আমার লেখা হয়েছে, দ্বিতীয় বিন্দু থেকে আমি আবার তৃতীয় বিন্দুতে গেলাম, তাহলে এই বিন্দু লেখা হইলো। তৃতীয় থেকে যদি আমি আবার এতটুকু না আসি তাহলে কিন্তু আমার এই পর্যন্ত, যদি এখান থেকে আমি এই পর্যন্ত আসি তাহলে আমার প্রথম বিন্দুটা কিন্তু আবার রিপিট হচ্ছে। বাট আমি যদি এটা না লিখি তাহলে কিন্তু আমার একটা আবদ্ধ ক্ষেত্র হয় নাই, তাহলে কি এখানে কোনো ক্ষেত্রফল আসবে? দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে আমাদের ধরে নিলাম x1 y1 বিন্দুটা, এখানে হচ্ছে আমাদের x1 y1 বিন্দুটা, এটা হচ্ছে আমার x2 y2 আর এখানে হচ্ছে x3 y3। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এই বিন্দুটা আবার রিপিট করি? প্রথমে এই বিন্দুটা দিলাম, এরপরে এই বিন্দু, এরপরে এই বিন্দু দেওয়ার পরে শুরুতে যে বিন্দুটা দিয়েছিলাম ওটা আমরা রিপিট করলাম। এবার হচ্ছে এই বিন্দুটা আমরা এখানে শুরুতে পাইছি, এই বিন্দু থেকে আমরা স্টার্ট পয়েন্ট, এখান থেকে আমরা স্টার্ট করলাম, তার মানে এই বিন্দুটা আমরা এখানে লিখলাম। এখান থেকে আমরা এই বিন্দুতে গেলাম, তার মানে এটা লিখলাম। এরপর হচ্ছে আমরা এই বিন্দুতে গেলাম, এটা লিখলাম। এরপর হচ্ছে আমরা এখানে কিন্তু আবদ্ধ ক্ষেত্র আমাদের তৈরি হয় নাই। আবদ্ধ কোনো ক্ষেত্র তৈরি হয়েছে? হয় নাই। আবদ্ধ ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের এখান থেকে আমাদের আবার এখানে আসতে হবে, এখান থেকে আমাদের এখানে আসতে হবে, তাহলে আমাদের কি হবে? আবদ্ধ একটা ক্ষেত্রফল, এই যে এতটুকু আমাদের ক্ষেত্রফল মানে একটা ক্ষেত্র তৈরি হবে, একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হবে, তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আর যখনই আমরা ওইখানে এখানে আসলাম তখন আমাদের আবারও এই বিন্দুটা রিপিট হয়েছে, এই কারণে মূলত আসলে আমরা এখানে এই বিন্দুটা লিখছি। আর যদি আমরা এটা না লিখি তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্র হচ্ছে না, যার কারণে আমাদের কোনো ক্ষেত্রফল আসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা এটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই বরাবর হচ্ছে গুণ করে যাব, তাহলে x1 y2 x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। তাহলে দেখেন x1 y2 এরপর হচ্ছে x2 y3 x3 y1 এইভাবে। এরপর হচ্ছে আমরা এইভাবে যাব, এইভাবে যখন যাব তখন আবার আগে একটা মাইনাস দিতে হবে, অর্থাৎ মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3। তাহলে এটা করার পরে আমরা ক্যালকুলেশন করব। আর এটা হচ্ছে আমাদের, এটা তো একটা ব্র্যাকেট দিলাম আর এখানে একটা পরম মান চিহ্ন, এই পরম মানটা আমাদের এখানে ইউজ করতে হয়, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। মনে রাখবেন একটা বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। সেকেন্ড কথা হচ্ছে মানে একটা ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু ঋণাত্মক হতে পারে না এই কারণে আমরা একটা পরম মান দিব, তার কারণে এখানে যে মানটা আসবে সেটা যদি ঋণাত্মক হয় তাহলে এই পরম মান কি করবে? এটাকে ধনাত্মক করে দিবে। ধনাত্মক করে ফাইনালি যে মানটা আসবে ওটাকে শুধু আমরা 2 দ্বারা ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করলেই আমাদের ক্ষেত্রফল এসে পড়বে। তো আসে আমরা একটা ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল নির্ণয় এটা আমরা একটা করে ফেলি। তাহলে এখানে দিচ্ছে যে এ বি সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা তিনটা বিন্দু তাহলে আমাদের কত কত দেওয়া আছে? 1, -1, এরপর হচ্ছে 2, আর হচ্ছে -2, 2, আর হচ্ছে -2, দেখি আমি আবার একটু দেখাই। 1, -1, 2, 2, -2, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব? হাফ, তারপর হচ্ছে দাগ 1, -1, 2, 2, -2, 2, এরপর হচ্ছে আবার এই যে এটা আমি আবার রিপিট করব 1, -1। তাহলে এটুকু করার পর আমরা
হাফ, এখানে কি হবে, আচ্ছা আমরা একটা পরম মান দিলাম 2 2, আবার 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2 2, তাহলে এই হচ্ছে আমাদের এতটুকু। এরপর এখানে কত হয় -2 হয়, কিন্তু আমরা সূত্রের মাইনাস, কারণ আমরা মাইনাস ইউজ করব, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। আর এখানে আমাদের -4, কিন্তু হয়ে যাবে কি 4 +4 হবে। আর হচ্ছে এখানে +2 আমরা দিব কি, মানে চিহ্ন যেটা হবে ওটার বিপরীত, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, এখানে হয় +2, আমরা দিব হচ্ছে -2। এবার দেখেন আমরা এই +2 -2 কাটতে পারি, 2 2 4, 4 8, 8 আর 12, 12 তো একটা ধনাত্মক সংখ্যা, পরম মানের প্রয়োজন নাই, তাহলে 12 মানে হাফ ইনটু, আর এতটুকু অ্যানসার আসতেছে আমাদের 12, 12 দিয়ে এটাকে কাটলে হয় 6, 6, এগুলো হচ্ছে আমাদের বর্গ একক। ক্ষেত্রফল মানেই হবে বর্গ, ক্ষেত্রফল মানে এখানে বর্গ কথাটা উল্লেখ থাকতে হবে। প্রশ্নের মধ্যে যদি এরকম বলে দেয় যে শুধু একক, যেখানে 6 অ্যানসার আসছে, বাট যদি বলে এত একক, তাহলে ওটা কিন্তু আমাদের অ্যানসার হবে না। আমাদের এককের বিষয়টা খেয়াল করতে হবে, যেখানে বর্গ কথাটা উল্লেখ আছে কিনা। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ বর্গ, আর আয়তনের ক্ষেত্রে ঘন, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আরেকটা করি, দেখেন এটাও আপনাদের পারা লাগবে। এরপর আমরা সরলরেখা সমীকরণ নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলো দেখবো, তাহলে আমাদের মনে হয় কভার হয়ে যাবে, খুব বেশি আর সময় লাগবে না। তাহলে তিনটা বিন্দু হচ্ছে আমাদের আর পি, কিউ এবং আর, যেটা দেওয়া আছে 6,8, আর হচ্ছে 4,0, আর হচ্ছে 0,0। এই তিনটা বিন্দু যদি কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয়, তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা হাফ, সূত্রের হাফ দিতেই হবে, 6 8 4 0, এরপর হচ্ছে 0 0, আবার হচ্ছে 6 8। এবার দেখেন পরম মান 6 দিয়ে 0 কে গুণ 0, 0 দিয়ে কোনো কিছুকে গুণন করলে 0 হয়, এটা মনে রাখবেন, 0 0, সব 0, দেখেন 0 দিয়ে সব গুণন হয়েছে 0। এপাশে 8 এ 16, 16 দুগুণে 32, 32 কিন্তু এখানে প্লাসের 32 হবে না, সূত্রের মাইনাস ছিল, এদিকে যখন গুণন করব তখন আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে -32। আর দেখেন তো এটাও 0, এটাও 0, আর কোনো কিছু প্রয়োজন নাই, আমরা শুধু এটা করব। এবার দেখেন এই মানটা কিন্তু আমাদের ঋণাত্মক আসছে, -32, একটা ঋণাত্মক সংখ্যা, কিন্তু এই পরম মান করলো কি, এই ঋণাত্মক রে ধনাত্মক করে দিল, অর্থাৎ সে মান দিছে হচ্ছে 32, তাহলে হাফ ইনটু 32, অর্থাৎ 32 কে অর্ধেক করলে হয় 16, এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমাদের 16 বর্গ একক। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রফল সংক্রান্ত বা বিভিন্ন দূরত্ব সংক্রান্ত বলেন, যেমন অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব সংক্রান্ত এই বিষয়গুলা, অথবা একটা বিন্দু কোথায় অবস্থিত সেই বিষয়গুলা, যেমন একটা ভূশূন্য হইলে ওয়াই অক্ষের উপর অবস্থিত, কোটিশূন্য হলে এক্স অক্ষের উপর অবস্থিত, আর দুইটা ধনাত্মক হলে মানে কোনটা, দুইটা ঋণাত্মক হলে কোন চতুর্ভাগে, এই বিষয়গুলো কিন্তু আমরা সবকিছু আলোচনা করছি। তো আপনাদেরকে আর আমি ওই যে ঢাল সম্পর্কে বলছিলাম না, যে একটা বেসিক মনে হয় কোনটা জানি আমার বাকি আছে, সেটা আপনাদেরকে আমি এখন দেখাই। এটা হচ্ছে একটা রেখা যদি ax plus by plus c equal যদি 0 হয়, একটা রেখা কি হয়, রেখা হচ্ছে ax plus by plus c equal 0, এটা আমাদের দেওয়া আছে। এই রেখাটা যদি দিয়ে, মানে এরকম ফরম্যাটে আমাদের যদি দেওয়া থাকে, এই ফরম্যাটে আমাদের দেওয়া আছে, দিয়ে বললো যে এই রেখাটার ঢাল কত, তখন আমরা সবাই যে কাজটা করি
সেটা হচ্ছে এটাকে আমরা y ইকুয়াল mx প্লাস c আকারে নিই। mx প্লাস c আকারে নিয়ে x এর সাথে যে থাকে ওটা আমাদের ঢাল হয়। তবে হ্যাঁ এটা সঠিক, এটা ঠিক আছে, বাট এটা করতে কিন্তু আমার একটু সময় লাগে বা একটু জায়গার প্রয়োজন পড়ে, যেখানে একটু রাফ করে আমাদের বের করতে হয়। অনেক সময় দেখা যায় যে ওইটুকু জায়গা আমরা নাও পাইতে পারি বা আমাদের অতটুকু সময় হাতে নাও থাকতে পারে, কারণ এমসিকিউ 25 মিনিটে আমাদের এতটুকু সময় হাতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের একটা সমাধান অবশ্যই লাগবে। সেখানে আমরা যে কাজটা করব, মনে রাখবেন যে ঢাল m সমান হবে মাইনাস x এর সহগ, অর্থাৎ x এর সাথে যে থাকবে সে হচ্ছে যাবে উপরে, আর নিচে হচ্ছে y এর সাথে যে থাকবে সে আসবে নিচে। আশা করি শর্টকাটটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এই শর্টকাটটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তাহলে m এর মান অর্থাৎ ঢাল হচ্ছে মাইনাস x এর সহগ, অর্থাৎ x এর সাথে এখানে a আছে দেখাই, আমরা এখানে a দিছি, x এর সাথে অন্য কোনো কিছু থাকলে অন্য কোনো কিছু আমরা ইউজ করতাম, আর নিচে হচ্ছে y এর সাথে যে থাকবে সে আসবে নিচে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে এখানে ক্ষেত্রফল সংক্রান্ত এই বিষয়গুলো বলছে। দেখেন এখানে যে প্রশ্নটা দিছে 2x - 5y - 10, 2x - 5y - 10 = 0। আচ্ছা, এই সমীকরণটা দিয়ে বলছে যে এটা একটা সরল রেখার সমীকরণ, বাট কথা সত্য, এটা সরল রেখার সমীকরণ। এই যে সমীকরণটা, এই সমীকরণটার ঢাল কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা গঠন করে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল। অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা গঠন করে সেই ত্রিভুজটা মানে একটা রেখা কোন একটা অক্ষের সাথে বা উভয় অক্ষের সাথে যে কোন একটা ত্রিভুজ গঠন করলো, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হইতে পারে। এই ফর্মেটটা এর আগেও আমি একটা ম্যাথে দেখাইছি, আরেকটা এই ম্যাথটার মধ্যে আমি দেখাবো। ওই দুইটা প্রশ্ন এইটা থেকে আসছে। ডান হচ্ছে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত 2 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তবে মনে রাখবেন যে আমরা যে সহগটাই নেই না কেন অবশ্যই আমাদের চিহ্ন সহ নিতে হবে। চিহ্ন এখানে ওয়াই এর সহগ কি শুধু 5 না, কিন্তু এখানে হবে মাইনাসের 5। তাহলে এটার आंसर আমার 2/5 হয়, কারণ উপরে নিচে যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে, উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে ওই মাইনাসটা কাটা যাবে। এটা কিন্তু এইভাবে বলা যাবে না যে দুইটা একই চিহ্ন হয়েছে দিকে কাটা গেছে, এই কারণে না, কারণ এখানে তো দুইটা উপরেও প্লাস নিচেও প্লাস, তাহলে কি এখানে প্লাস প্লাস কাটা যাবে? এখন প্লাস প্লাস কিন্তু কাটা যাবে না, প্লাস প্লাস কাটা যায় না, তবে মাইনাস এবং মাইনাস দুইটা যদি একই হয়, দুইটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা কেটে দিব। তাহলে আমাদের आंसर 2/5 হবে। এরপর হচ্ছে আচ্ছা দেখি, হ্যাঁ এটা তার आंसर ঠিক রাখছে। তারপরে উদ্দীপকের রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এটা x অক্ষের সাথে কত বিন্দুতে ছেদ করে? x অক্ষ মানে কি y0, তাহলে এতটুকু 0 হবে, অর্থাৎ 2x - 10 = 0। তাহলে x এর মান আসছে আমাদের 10/2 মানে হচ্ছে 5, অর্থাৎ 5,0 বিন্দুতে x অক্ষকে কি করে? x অক্ষকে 5,0 বিন্দুতে ছেদ করে। আবার যদি আমি বলে বলি y অক্ষ মানে কি ভুজ, মানে এই যে এটা, তাহলে ভুজ 0, অর্থাৎ -5y - 10 = 0। তাহলে 10 ভাগ -5 মানে হচ্ছে -2, তাহলে 0, -2 এই বিন্দুতে হচ্ছে আমার y অক্ষকে ছেদ করে। y অক্ষকে কি করে? 0, -2 বিন্দুতে ছেদ করে। তাহলে এই রেখাটা মানে একটা মানে অক্ষদ্বয়টার সাথে মানে দুইটা অক্ষের সাথে কোন যে ত্রিভুজটা গঠন করলো সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা নির্ণয় করব হচ্ছে আগে x অক্ষের সাথে কোন বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। করার পরে আমরা চতুর্ভাগ অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা হচ্ছে দেখেন x অক্ষ বরাবর 5 গড় যাইতে হবে, ধনাত্মক x অক্ষ বরাবর। তাহলে ধরলাম 1 2 3 4 5, এই পর্যন্ত আসলাম আমি 5,0। আর হচ্ছে 0, -2, তার মানে কি -y অক্ষ বরাবর আমার 2 গড় আসতে হবে। এদিকে -y অক্ষ 1 গড় 2 গড়, তাহলে আমাদের এটা আসলো। আচ্ছা, তাহলে এটা আমরা 0, -2 দিতে পারি। এখন এই দুটো আমার সংযোগ একটা সরল রেখা আমরা অঙ্কন করলাম। তাহলে আমাদের এটা হচ্ছে x অক্ষর একটা রেখা, এটা হচ্ছে আমার y অক্ষ। এই দুইটা অক্ষের সাথে আমার এই ত্রিভুজটা সে উৎপন্ন করতেছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমার, তাহলে এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ কিভাবে, কারণ এটা হচ্ছে আমাদের একটা 90 ডিগ্রি, যে ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি হয় একে সমকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, ভালো কথা। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত দেওয়া আছে এখানে, এই যে এতটুকু দৈর্ঘ্য 5, উচ্চতা কত দেওয়া আছে এই যে এতটুকু 2। এবার এই দুই কাটা আমাদের শুধু কত থাকবে, 5 বর্গ একক। তাহলে এটার অ্যান্সার আমাদের হবে 5 বর্গ একক। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো পারলাম। আমার এই ক্লাসগুলো করে যদি কারো কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ আপনি যে কয়েকটা টপিক বোঝাইছেন, যে কয়েকটা ম্যাথ দেখাইছেন, এগুলো আমি কভার করছি, এগুলো আমি সম্পূর্ণ বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি এগুলো নিয়মেও, তারপরেও আমার কাছে দু একটা প্রশ্ন এরকম আছে যেগুলো আমি কি করতে পারতেছি না, আমি সলভ করতে পারতেছি না। দু একটা এমসিকিউ আছে যেগুলো আমি কভার করতে পারতেছি না, তাকে আমি বলবো যে তুমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবা, হোয়াটসঅ্যাপে আমার যে অ্যাডমিন লেখাটা ওটা কে থাকবে, ওটা আমি থাকবো, তখন আমাকে আমার ইনবক্সে মেসেজ দিতে হবে। গ্রুপে তো আর মেসেজ দেওয়া যাবে না, ওটা শুধু অ্যাডমিন মেসেজ দিতে পারবে। ওই গ্রুপটাতে শুধু কি মেসেজ দিতে পারবে, অ্যাডমিন। তাহলে অ্যাডমিন যদি শুধু মেসেজ দিতে পারে, তাহলে অ্যাডমিন ছাড়া তো আপনি তার অ্যাডমিন না, আপনি তার গ্রুপে মেসেজ দিয়ে আমাকে বলতে পারতেছেন না যে আসলে তাহলে কি এটা তাকে জিজ্ঞেস করি, তাহলে আমাকে সরাসরি নক দিবেন, নক দিয়ে বলবেন যে আমার অমুক অধ্যায়, সাপোজ যে কোনো একটা অধ্যায় হতে পারে, এই অধ্যায়ের এই এমসিকিউটা আমাকে একটু সমাধান করে দিবেন আশা করি, তখন আমি কি করব, সমাধান করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তাহলে আমরা 11.1 11.2 সমরেখার বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করছি। দেখেন আপনাদেরকে আমি একটা ম্যাথ দেখাই, বলছে 4, -1, এরপর হচ্ছে 3, 2, 2, 1। এই যে এই তিনটা এটা 1 দেয় নাই, এটা তার টি দিচ্ছে, এটা তারা কত দিচ্ছে এখানে, টি। আচ্ছা, টি দিছে এখানে, ওকে তারা টি দিছে না, এখানে 4, -1, যাই হোক। এটা বলছে যে সমরেখ, সমরেখ মানে কি বলছিলাম যে তিনটা বিন্দুর মধ্যে প্রথম দুইটার ঢাল এবং দ্বিতীয় দুইটার ঢাল সমান হবে। প্রথম দুইটার ঢাল কত, -1 -2 ডিভাইডেড বাই 4 -3, এটা হবে 2 - t ডিভাইডেড বাই 3 -2। আচ্ছা, এবার খেয়াল করেন যে এই দুটার ঢাল এবং এই দুটার ঢাল যদি সমান হয় সেক্ষেত্রে সমরেখ। তারা প্রশ্নের মধ্যে যেহেতু সমরেখ বলছে, তার মানে ঢাল দুটার সমান হবে, সমান করছি। এবার যেহেতু আমাদের সমীকরণটা তৈরি হইলো, এই সমীকরণটা থেকে আমরা অবশ্যই টির মানটা বের করতে পারবো। আসেন বের করি। তাহলে আমাদের একটা জিনিস নিচে খেয়াল করেন, 4 থেকে 3 বাদ দিলে কত হবে, 1। নিচে 1 দেওয়ার প্রয়োজন আছে, নাই। 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে 1 দেওয়ার প্রয়োজন আছে, নাই। তাহলে আমরা -3 দিতে পারবো। -3 হচ্ছে 2 - t এর সমান। তাহলে -t এই পাশে আসলে হবে t, ওই পাশে 2, আর -3 ওই পাশে হবে +3। তাহলে 2 + 3 মানে হচ্ছে 5। t এর মান কত আমাদের আসলো, 5। আশা করি এই সমরেখ থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসুক আপনারা দিতে পারবেন। আচ্ছা, আমি এখন ট্রাই করতেছি একদম লাস্ট যাওয়ার জন্য সমীকরণ নির্ণয় সংক্রান্ত কয়েকটা এমসিকিউ আমি একটু দেখানোর ট্রাই করবো আর কি। এখন মানে বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্ন নির্ণয়, সমীকরণ নির্ণয় সংক্রান্ত আমি একদম লাস্টের দিকে চলে যাই। এই বিষয়গুলো আমি দেখাইছি, এরপরে আমি আপনাকে দেখাই। y - √3x + 3 = 0। দেখেন এটা কি আপনারা একটু পারবেন না, অবশ্যই পারার কথা, তাও আমি একটু করে দিই। এরকম আরো অনেক ম্যাথ আছে। বলছে এই রেখাটার ঢাল কত, ঢাল মানে কি -x এর সহগ, x এর সাথে কত আছে, -√3 আছে, ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ কত আছে, 1, তো কত হবে, √3। এটাই হচ্ছে আমাদের ঢাল। এইবার একটা প্রশ্ন এখানে দিছে, এটা আপনারা একটু দেখবেন, আমি একটু আপনাদেরকে দেখাই। একটা রেখা আপনাকে দিছে যে y + x = 0।
এই রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটাও বলতে পারে। হ্যাঁ, এটাও বেশিরভাগ বলে, কিন্তু সারা অনেক সময় চালাকি করে ওয়াই অক্ষের সাথে কোণ দিয়ে দেয়, ওয়াই অক্ষের সাথে। সেক্ষেত্রেও আপনারা বের করতে পারবেন। আমি দুইটাই দেখাই দিই, দুইটাই দেখাই আমি, যেটা আপনাদের আসে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের এক্স অক্ষেরটাই আসবে, ওয়াই অক্ষেরটা আসবে না। যদিও কোনো কারণে আসে তাহলে দিতে পারবেন। যাই হোক, এই যে বিষয়টা, যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ওইরকম কোনো কথা উল্লেখ করে নাই, ধনাত্মক দিক উল্লেখ করে নাই, ঋণাত্মক দিকে উল্লেখ করে নাই, তাহলে আমরা ধনাত্মক দিক বিবেচনা করে নিব। যেহেতু তারা উল্লেখ করে নাই, এই কারণে আমরা ধনাত্মক দিক উল্লেখ করে নিব। মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই। তাহলে আমরা ঢাল নির্ণয় করব। ঢাল হচ্ছে এখানে কত হয়, মাইনাস এক্স এর সহগ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, y এর সহগ, তার মানে -1 হয়। এটা হচ্ছে আমাদের ঢাল। এখন এই ঢালকে আমাদের m দ্বারা যেমন প্রকাশ করা হয় তেমন tan থিটা দ্বারাও প্রকাশ করা হয়। এই ঢালকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়, tan থিটা দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে ঢাল, আর ঢাল কত, tan থিটা। তাহলে tan থিটা হচ্ছে আমাদের 1 -1, আর থিটা কত হয় আমাদের tan ইনভার্স -1। এবার আপনি একটু ক্যালকুলেটরে ইনপুট দিবেন। ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার জন্য আপনি এই দেখেন শিফটে চাপ দিয়া এরপর হচ্ছে 10 যে কথাটা আছে ওটার মধ্যে চাপ দিবেন। 10 কথার মধ্যে চাপ দিয়ে এরপর -1 দিয়ে দেখেন আপনার কিন্তু ওপেন ব্র্যাকেট হয়েছিল, এখন একটু ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। ইনভার্স উঠে নাই, tan ইনভার্স -1, এবার মাইনাস উঠছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন আসলে মাইনাস উঠছে কিনা। tan ইনভার্স -1 এতটুকু আমরা উঠাইলাম, উঠানোর পর আমরা ইকুয়ালে চাপ দিব। দেখেন -45 ডিগ্রি আসছে, -45 ডিগ্রি। মানে এখানে ইনভার্স বোঝায় যে আসলে tan কত ডিগ্রির মান আসলে -1 এটা বোঝায়। tan -45 ডিগ্রির মান, এটার মান आंसर -45 ডিগ্রি হতে পারে। আর আপনারা কিন্তু অবশ্যই এই লাইনটা আমি নাই করলাম, আপনারা এই উপরের লাইনটা একটু খেয়াল করেন। tan থিটার মান কিন্তু মাইনাস আসছে। tan থিটার মান যদি মাইনাস আসে তাহলে এটা কি হয়, tan থিটা কোন কোন চতুর্ভাগে প্লাস আর কোন কোন চতুর্ভাগে মাইনাস। আপনারা কোঅর্ডিনেট হিসাবটা অবশ্যই পারেন, অষ্টম অধ্যায়ে আমি ক্লাস নিচ্ছি না, অবশ্যই নিচ্ছি। তাহলে এই অষ্টম অধ্যায়ে tan থিটার মান মাইনাস হয় কোন কোন চতুর্ভাগে, দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে ঢোকার রাস্তা পাই মাইনাস থিটা, থিটা কত এখানে π/4, tan 45 ডিগ্রির মান 1, তাহলে π/4। আচ্ছা, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এর সংখ্যায় দেওয়া আছে, আমরা সংখ্যায় লিখি। তাহলে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ যাবে, 180 থেকে 45 ডিগ্রি বাদ যাবে, তাহলে কত থাকবে 135 ডিগ্রি। তো এটাও আমাদের অ্যান্সার হয়, এটাও অ্যান্সার হয়, তবে যেটা অপশনে থাকবে ওইটাই আমরা কারেক্ট অ্যান্সার দিয়ে আসবো। যদি এটা থাকে তাহলে এটাই দিব, যদি এটা থাকে তাহলে এটাই দিব। আরো অ্যান্সার আসে আমাদের, আরো অ্যান্সার থাকে, যেমন চতুর্থ চতুর্ভাগেও তো মাইনাস হয়, তাহলে 2π মাইনাস মানে 360 ডিগ্রি -45 ডিগ্রি মানে হচ্ছে 315 ডিগ্রি হয়। হ্যাঁ, 315 ডিগ্রিও আমাদের কি হবে, কারেক্ট অ্যান্সার হবে, যেটা থাকবে আর কি ওটাই আমরা কারেক্ট অ্যান্সার দিব। তাহলে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা পাইলাম। আর ওয়াই অক্ষের সাথে হবে আমাদের 90 ডিফারেন্স থাকবে। 90 ডিফারেন্সটা হচ্ছে একটা রেখা এই পর্যন্ত 90 আসলো, তো এটা থেকে কত ডিগ্রি, মানে এই সম্পূর্ণ থেকে আমাদের 90 ডিগ্রি বাদ দিতে হবে। এটাকে 90 বাদ দিলে আসলে আমাদের কি আসবে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আসবে। কারণ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটার সাথে এখানে কোণ উৎপন্ন করলো, এখানে রেখাটা, তাহলে এই রেখাটা আমাদের এতটুকু হচ্ছে 90, 90 এতটুকু বাদ দিলে ওয়াই অক্ষ থেকে আমাদের এতটুকু বের হবে। তার মানে এক্স অক্ষটা হচ্ছে আমাদের এটা 90 ডিগ্রি বাদ দিলে আমাদের হবে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা। আশা করি আপনারা এই ম্যাথগুলো পারবেন। হ্যাঁ, এই ম্যাথগুলো দেখাইছি যে এক্স অক্ষ কোণ নির্দেশ করে, ওয়াই অক্ষ কোণ নির্দেশ করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাইছি। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব, এই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু
ক্লিয়ার করি। একটা বিন্দু যদি এক্স অক্ষে কোনো বিন্দু ধরতে হবে, ওটা ওয়াই এর সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয়, এটা আমাদের ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ, এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু হয়েছে, তার মানে এক্স অক্ষকে কোনো একটা ধরতে হয়েছে। এক্স ইকুয়াল যদি এ হয়, এ বলতে এখানে যে কোনো একটা বিন্দু হতে পারে। এক্স ইকুয়াল এ মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আর যদি ওয়াই ইকুয়াল বি হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল। আর এটা দেখেন, এই রেখাটা কিন্তু আমাদের এক্স অক্ষের উপর লম্ব হয়েছে। এক্স অক্ষের উপর লম্ব মানে কি? এক্স ইকুয়াল কিছু একটা, আর ওয়াই অক্ষের উপর লম্ব মানে ওয়াই ইকুয়াল কিছু একটা। তো এই সূত্রগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই সূত্রগুলো পারবো। লাস্ট আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখাই এবং এর মাধ্যমে আমরা ক্লাসটি সমাপ্ত করার চেষ্টা করি। এত বিন্দুগামী, কোন বিন্দুগামী? -3,5, -3,5 বিন্দুগামী মানে এই বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা সমান্তরাল মানে ওয়াই ইকুয়াল কিছু একটা হবে। ওয়াই ইকুয়াল কত হবে? এখানে এখানে ওয়াই এর মান তো 5, তাহলে আমাদের অ্যানসার হবে ওয়াই ইকুয়াল 5। ওয়াই ইকুয়াল 5 হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছেন। তো এরকম আমাদের যে ম্যাথগুলো আছে, আসলে এই অধ্যায়টা তুলনামূলকভাবে একটু বড় ছিল, তার কারণে একটু অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু সময় বেশি লাগছে। অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু বেসিক বেশি, যার কারণে একটু সময় বেশি লাগছে। যাই হোক, সমস্যা নেই এগুলা। ও আরো তো জিনিস বাকি আছে। দুইটা বিন্দু, দুইটা বিন্দু না রে, দুইটা রেখা, দুইটা রেখার ঢাল আমরা বের করব। দুইটার ঢাল যদি সমান হয়, দুইটার ঢাল সমান হইলে রেখা দুইটা সমান্তরাল হয়। আর দুইটার ঢাল যদি গুণফল -1 হয় তাহলে লম্ব হয়। এটা আমি আপনাদেরকে একটু বলে দিলাম। তো আসলেও যদি আরো কোনো একটা টপিক যদি বাকি থাকে, সেই ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এটা দেখাইছি। ওয়াই কলম এক্স প্লাস সি, সির মান হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বা কর্তিত অংশ। এই বিষয়গুলা ঢাল, এক্স অক্ষের, ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাইছি। তো যাই হোক, মোটামুটি সব বেসিক গুলাই আসলে আমার আলোচনা হয়ে গেছে এবং সমীকরণ নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো দেখাইছি। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি কোনো একটা টপিক বাকি থাকে যে এই বেসিকটা এখন আলোচনা করা হয় নাই, সেটা আমাকে অবশ্যই ইনবক্সে নক দিয়ে বলবেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। ওইখানে আমরা কি করব, প্রতিনিয়ত বিভিন্ন ক্লাস, এ পর্যন্ত যত ক্লাস নিয়েছি আর কি, বীজগণিতিক রাশি থেকে শুরু করে মানে পদার্থ বিজ্ঞানের উপর যে কয়েকটা ক্লাস নিয়েছি, গতি নিয়েছি, তারপর হচ্ছে বল, কাজ ক্ষমতা, শক্তি, এগুলো নেওয়া হয়েছে। আরো নিতেছি, সামনে আরো নিব। সাধারণ গণিতের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, সব ক্লাসের লিঙ্ক আপনারা ওই গ্রুপে পাবেন। সব ক্লাসের লিঙ্কই পাবেন এবং প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো করবেন। এবং তারপর হচ্ছে আমি যখন ক্লাস দিব তার 12 ঘন্টা পর, মিনিমাম 12 ঘন্টা পর হচ্ছে আমি পরীক্ষার লিঙ্ক দিব। আমি যখন ক্লাসটা দিব ওই ক্লাসটা আপনারা সবাই করবেন। ক্লাসটা সম্পূর্ণ করা শেষ, তখন আমি হচ্ছে পরীক্ষার লিঙ্ক দিব। পরীক্ষার লিঙ্ক দিব, আপনারা পরীক্ষা দিবেন এবং আমার কাছে নোট অলরেডি আইসা পড়বে, মানে অটোমেটিক আইসা পড়বে আমার কাছে, যে কে কত পাইছে, কে কার কোনটা সঠিক হয়েছে, কার কোনটা ভুল হয়েছে। এটা আমার কাছে, আপনার পরীক্ষা দিলে আমার কাছে অটোমেটিক চলে আসবে। তখন আমি আপনাদের সাথে যে মেরিট লিস্ট গ্রুপে আপলোড দিব, দেখাবো যে আসলে এক প্রথম কে হয়েছে, দ্বিতীয় কে হয়েছে, তৃতীয় কে হয়েছে, এরকম বিষয়গুলো আমি প্রথম 20 জন বা 30 জন আমি দিব গ্রুপে। তো সবাই চেষ্টা করবেন যে ওইখানে যেন ওই প্রথম 20 জন 30 জনের মধ্যে যেন আপনার নামটা থাকে, ওইভাবে আপনারা একটু প্রিপারেশন নেবেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।